सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। মঙ্গলের যে প্রভাব থাকবে 2025-এ সেই নিয়ে আমরা বিশেষ আলোচনা করছি। একাধিক ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করছি, নানান রকম মন্ত্র সাধনা ইত্যাদি। এখানে একটা কথা আমি অবশ্যই বলতে চাই যে মন্ত্র সাধনা যেগুলো দিচ্ছি সেগুলো বারবার আমাকে লিখে দেওয়ার জন্য, ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে বা মেসেজে পাঠানোর জন্য অনুরোধ করবেন না। ওইটুকু কিন্তু আপনাদের কষ্ট করতে হবে যদি মন্ত্র সাধনার একটা রেজাল্ট পেতে চান। এতটা স্পুন ফিডিং করা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। তো মঙ্গলের যে ইউনিকনেস, মঙ্গল 9 সংখ্যার সঙ্গে যে কানেক্টেড এবং নাম্বার 9-এর যে একটা ম্যাজিক্যাল ক্যারেক্টারিস্টিক, সেই নিয়েও আমরা আলোচনা করেছি। 9 একটা ম্যাজিক্যাল ক্যারেক্টার। মঙ্গলের মধ্যে যে পূর্ণতার জায়গা, সেই পূর্ণতার জায়গার অভাবের কারণেই ডিজায়ার হয়। যখনই আমরা একটা শূন্যতা বোধ করি, একটা কোনো অভাব বোধ করি, তখনই আমাদের ডিজায়ারের একটা কামনা বাসনা তৈরি হয়। সেখান থেকেই মঙ্গলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং আগামী বছর 2025-এর মোটামুটি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 7th এপ্রিল অবধি মঙ্গল আউট অফ বাউন্ডস থাকবে। এই আউট অফ বাউন্ডস নিয়েও আমরা আলোচনা করেছি যে গ্রহ যখন একেবারে নিজের মতো চলতে থাকে, মনে করুন রাস্তার ট্রাফিকে একটা গাড়ি কোনো ট্রাফিক নিয়ম মানছে না, কোনো সিগন্যাল লাল হলুদ সবুজ মানছে না, ট্রাফিকের কথা শুনছে না, যা ইচ্ছে তাই করছে, তখন তো সেখানে বিশেষভাবে অসুবিধে হওয়ারই সম্ভাবনা। অবশ্য এই গ্রহ যদি একটা সাবলিমেটেড থাকে, অনেক হায়ার পাওয়ারের থাকে, তখন সে কিন্তু বিশেষ শুভ অবদানও তার আছে। সেই নিয়েও আমরা আলোচনা করেছি। আজকের আলোচ্য বিষয় এইটাই যে এই মঙ্গলের যে প্রভাবটা থাকবে, দ্য ডমিনেন্ট ইনফ্লুয়েন্স অফ মার্স ইন 2025, এই ডমিনেন্ট ইনফ্লুয়েন্সকে আমরা কীভাবে ইন জেনারেল হ্যান্ডেল করব। আজকের আলোচনাটা একটু তাত্ত্বিক, একটু পরামর্শমূলক, যাতে আমরা সাইকোলজিক্যালি, মনস্তাত্ত্বিক দিক থেকে নিজেদের একটা প্রস্তুতি তৈরি করতে পারি। দেখুন, মঙ্গল হচ্ছে ক্ষত্রিয়, মঙ্গল যোদ্ধা, মঙ্গল সব কিছুকে সুরক্ষিত রাখে। সে হচ্ছে সেনাপতি। তো সেনাপতি, রাজার সেনাপতির কাজ হচ্ছে রাজার রাজত্বকে রক্ষা করা, অর্থাৎ তার রাজত্ব যেন চলে না যায়। রাজা যদি হেরে যায় তাহলে অন্য রাজা তার রাজত্ব দখল করবে। এটা মঙ্গল হচ্ছে ভূমিকারক। যে ভূমি আমার, সেই ভূমিতে আমার মানে কি? আমার মানে আমার এই ভূমির উপর অধিকার আছে। তো আমার ভূমিতে অনধিকার প্রবেশ নিষিদ্ধ। সেই কারণে মঙ্গল ওনারশিপ ইন্ডিকেট করে। মঙ্গল হচ্ছে আমি। যে মুহূর্তে আমি এসে গেল, আই ফ্যাক্টর, সঙ্গে সঙ্গে সেখানে ওনারশিপ আসবে। কারণ আমি, আই হচ্ছে অহংকার, সেখান থেকে আসবে মমকার, আমার, চন্দ্র। এবং যেই ওনারশিপ এলো, অর্থাৎ এইটা আমার, এই আমার জিনিসটা যেন আমার থেকে আলাদা বিচ্ছিন্ন না হয়। যে কোনো রকমের লস, যে কোনো রকমের হানি, যে কোনো রকমের ক্ষতি আমি সহ্য করতে পারি না। কেন সহ্য করতে পারি না? কারণ ওই ওনারশিপটাই আমার মধ্যে একটা মোহ তৈরি করে, একটা সংযোগ এমন একটা তৈরি করে, এমন একটা বিশেষভাবে যুক্ত করে দেয় যে যখনই আমার বস্তু আমি থেকে বিচ্ছিন্ন হয়, তখন একটা বিশেষ অনুভূতি হয়, একটা বিশেষ বোধ হয়, যে অনুভূতি, যে বোধের নাম হচ্ছে শোক, তাপ, দুঃখ। তো মেন যে জায়গাটা, সেটা হচ্ছে যে অধিকার বোধ। অধিকার বোধ থেকে পশুরা কি করে? একটা রাস্তায়, একটা গলিতে কিছু কুকুর থাকে, সেই গলিতে যদি অন্য গলির কুকুর ঢোকে, তখন কুকুরগুলো তাকে আক্রমণ করে, তাকে কামড়ে দেয়। কিন্তু কুকুর কাঁদে না, কুকুরের শোক তাপ নেই, কুকুর আক্রমণ করে। পশু আক্রমণ করে, পশুর শোক তাপ হয় না।
মানুষের কী হয়, মানুষের শোকতাপ হয়, মানুষের দুঃখ হয়। তো এই যে অহংকার মঙ্গল, অহংকার থেকে মমকার চন্দ্র, এই চন্দ্র থেকে শুরু হয় মোহ, যেটা আমরা রোহিণী নক্ষত্রের সেই গল্পে পাই যে 27টা নক্ষত্র চন্দ্রের স্ত্রী, চন্দ্রের সঙ্গে বিবাহ হয়েছিল, চন্দ্র রোহিণীর সঙ্গে আকৃষ্ট ছিল, মোহিত ছিল, রোহিণী তাকে মোহিত করেছিল, সে রোহিণীর সঙ্গে বেশি সময় অতিবাহিত করত। সেই জন্য বাকি নক্ষত্ররা গিয়ে দক্ষ প্রজাপতিকে অভিযোগ করে, সেখান থেকে চন্দ্র অভিশপ্ত হয়। তো মোহই হচ্ছে সেই কারণ যেখান থেকে আমাদের শোকতাপ সৃষ্টি হয়। তো 2025-এ এই যে অহংকার আর মমকার অর্থাৎ চন্দ্র আর মঙ্গল, এই অ্যাসোসিয়েশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই 7th এপ্রিল অবধি মঙ্গল যে আউট অফ বাউন্ডস থাকবে, মঙ্গল যে বিশেষভাবে নিজের মতো করে, মঙ্গল তো একেই ফ্রিডম, একেই স্বাধীন, একেই আমার কাউকে লাগবে না, আমি একদম টোটালি আমি আত্মনির্ভর। তো এই মঙ্গল যখন আরও ফ্রিডম ফিল করবে, আরও স্ট্রেংথ ফিল করবে, তখন সে কিন্তু আরও স্বেচ্ছাচারী হবে। এবং সেই পিরিয়ডের মধ্যে চন্দ্রও কিন্তু আউট অফ বাউন্ডস হচ্ছে, অর্থাৎ যে মমকারের গ্রহ। জানুয়ারি মাসে 9 দিন, ফেব্রুয়ারি মাসে 8 দিন, মার্চে 8 দিন, এপ্রিলে 4 দিন। জানুয়ারির 10 থেকে 14, 24 থেকে 29, ফেব্রুয়ারির 6 থেকে 10, 21 থেকে 25, মার্চের 6 থেকে 10, 20 থেকে 24, এপ্রিলের 2 থেকে 7। এই ফেজটাতে চন্দ্র এবং মঙ্গল দুটো গ্রহই আউট অফ বাউন্ডস থাকবে। সুতরাং আমাদের যে সেন্সিটিভিটি, আমাদের যে ইমোশনাল হাইপার অ্যাক্টিভিটি, সেটা অনেক বেশি হবে। এই সময়টা আমাদের বিশেষ করে কিন্তু কেয়ারফুল থাকা, সজাগ থাকার প্রয়োজনীয়তা আছে। এই সজাগ থাকা, এই কেয়ারফুল থাকার জন্য তো আমরা অবশ্যই মন্ত্র সাধনা করছি, কিন্তু আজকের এই তাত্ত্বিক আলোচনাটা এই কারণে করছি যাতে আমরা বুঝতে পারি যে ওয়ার্কিংটা, ফাংশনটা কিভাবে হয়। এখন 2025-এ আমাদের ম্যানেজমেন্টের যে সিস্টেমস অ্যাপ্রোচ, সেই সিস্টেমস অ্যাপ্রোচটাকে অবলম্বন করে চলতে হবে। ম্যানেজমেন্টের সিস্টেমস অ্যাপ্রোচটা কি না, ভিন্ন ভিন্ন বিষয় যেগুলো সম্পূর্ণ আলাদা, একেবারে বিপরীত, কন্ট্রাডিক্টরি, কিন্তু তাদের মধ্যে একটা বিশেষ পরস্পরের উপর একটা পারস্পরিক সম্পর্ক আছে, পারস্পরিক নির্ভরশীলতা আছে, যেটা আপাত দৃষ্টিতে বোঝা যায় না, সিমিংলি কিন্তু কন্ট্রাডিক্টরি, কিন্তু তারা যে আসলে পরস্পরের সঙ্গে যুক্ত এবং তারা নির্ভরশীল, সেই জায়গাটাকে বোধের মধ্যে এনে তাদের যে বিরোধিতা, তাদের যে আপাত দৃষ্টিতে যে একটা ভিন্নতা, সেই জায়গাকে ওভাররাইড করে, অতিক্রম করে তাদের একটা সংযোগ, তাদের একটা সহবাস, একটা কোহেসিভ কোহ্যাবিটেশন, এটা ম্যানেজমেন্টের সিস্টেমস অ্যাপ্রোচ। তো হলিস্টিক একটা অ্যাপ্রোচ, যেটা আমরা আমাদের রাশিচক্রতেও দেখি। আমাদের রাশিচক্রতে চন্দ্র কর্কট রাশি, ওয়াটার সাইন, হাইলি ইমোশনাল, বৃশ্চিকও ইমোশনাল, ওয়াটার সাইন, মীন ওয়াটার সাইন, ইমোশনাল। তাদের সঙ্গে যখন আমরা বৃষ, কন্যা আর মকরকে দেখব, যেগুলো আর্থ সাইন, সেগুলো অনেক প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যালিটি আর ইমোশনাল সেন্টিমেন্টালিজম দুটোরই দরকার জীবনে। এবার ইমোশনাল সেন্টিমেন্টালিজম যদি প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টকে দুচ্ছাই করে, আর প্র্যাকটিক্যাল
প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিজম যদি ইমোশনাল সেন্টিমেন্টালিস্টকে দুচ্ছাই করে, তাহলে একে অপরের বিরোধিতার একটা অবশ্যই দ্বন্দ্ব হবে। অবশ্যই সেখানে মনে হবে যে এ আমার এলাকায় অনধিকার প্রবেশ করছে, একে আমার প্রয়োজন নেই, এ আমার শত্রু, এ আমার বিরোধী। এই যে মঙ্গলের ভাবটা তৈরি হয়, মঙ্গল যে ক্ষত্রিয়, মঙ্গল যে যোদ্ধা, মঙ্গল যে আক্রমণ করে, মঙ্গল যে ধ্বংস করে, মঙ্গল যে বিবাদের কারণ, যে দ্বন্দ্বের কারণ, তার মূল কারণটাই, তার রুট কজটাই এটা, যে মঙ্গলের যে ওই ইন্ডিপেন্ডেন্ট ভাবটা, আমি সব, আমি সর্বে সর্বা, আমার কাউকে প্রয়োজন নেই, এবং বাকি সব কিছু আমার শত্রু, তারা অনধিকার প্রবেশ করছে আমার এলাকায়, আমার ক্ষেত্রে। সেখানে মঙ্গল কোলাবোরেটিভ ওয়েতে কাজ করতে পারে না, যেটা শুক্র পারে। শুক্রর মধ্যে যে হারমোনিটা আছে, যে সকলকে নিয়ে একটা সমন্বয়, একটা মেলবন্ধন, সেটা কিন্তু মঙ্গলের মধ্যে নেই। তো মঙ্গল এই কারণে বিরোধিতা করে, আক্রমণ করে, এবং আমি থেকে আমার, অহংকার থেকে মমকার। সুতরাং আমার জিনিসকে প্রোটেক্ট করতে হবে, আমার জিনিসকে সংরক্ষণ করতে হবে, আমার কিছু যেন ক্ষয় না হয়, যেন চলে না যায়, যেন কমে না যায়, সেই জন্য আমাকে যুদ্ধ করতে হবে। এবার এই যে কঠিন পন্থাটা, এই কঠিন পন্থার চেয়ে মৃদু শক্তিটা সবসময় বেশি কার্যকর। দর্শন বলছে, সিদ্ধগুরুরা বলছেন, এবং সেখানে একটা বিশেষ প্রবচনে একজন বিশেষ ব্যক্তিত্ব উল্লেখ করছেন যে আমাদের মুখের ভিতরে আমরা যে খাবার খাচ্ছি, আমরা যে কথা বলি, আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, আমাদের যে দাঁত আর জীব অত্যন্ত মৃদু, সফট, কোমল, মৃদু শক্তি, আর দাঁত হচ্ছে শক্ত, হার্ড, ক্যালসিয়াম। কিন্তু বয়সে দাঁত পড়ে যায়, কোনোদিন শুনবেন না যে কারোর জিভ পড়ে গেছে। তো কঠোর শক্তির ক্ষয় হয়, মৃদু শক্তির কিন্তু ক্ষয় হয় না। মৃদু শক্তি অনেক বেশি ক্ষমতাশালী। তো এই মঙ্গলের যখন প্রভাব থাকবে 2025-এ, এবং বিশেষ করে 7 এপ্রিল অবধি মঙ্গল চন্দ্র দুটোই আউট অফ বাউন্ডস থাকবে, তখন আমাদের একটা সিস্টেমস অ্যাপ্রোচ, একটা হলিস্টিক অ্যাপ্রোচ, আপাত দৃষ্টিতে যে বিরোধিতাকে আমরা অনুভব করি, সেই আপাত দৃষ্টিকে অতিক্রম করে আরেকটু গভীরের দৃষ্টি প্রয়োগ করে, একটু সঙ্গতির জায়গায়, একটু শৃঙ্খলার জায়গায়, একটা হারমোনি, কর্ডিয়াল জায়গায় কিন্তু আমাদের অপারেট করতে হবে, যেখানে আমরা একটা ইউনিফাইড, ঐক্যবদ্ধ একটা অনুভূতির মধ্যে নিজেদের পরিচালনা করব। তাহলেই মঙ্গলের যে আক্রমণাত্মক, ধ্বংসাত্মক দিক, সবসময় একটা ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা থেকে কিন্তু আমরা নিজেদের রক্ষা করতে পারবো। আমাদের নানান রকম ক্ষয়ক্ষতি, নানান রকম জীবনের টেনশন, স্ট্রেস থেকে আমরা কিন্তু নিজেদের দূরে রাখতে পারবো। মঙ্গল পিওর এনার্জি, 2025-এ পিওর এনার্জির যে কোয়ালিটিটা, সেটা আরও আমাদের হাইলি সেন্সিটিভ করে দেবে। এটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবং এই আই ফ্যাক্টরটা যতটা সম্ভব একটা আত্মকেন্দ্রিক, স্বার্থপর যে
অ্যাটিটিউডটা নিয়ে আমরা চলি, এটা অবশ্যই খুব কঠিন, কিন্তু যদি রেজাল্ট পেতে হয় তাহলে সেইভাবেই কিন্তু আমাদের চালনা করতে হবে। এখন এই আমি আমার সেখান থেকে আমার ওনারশিপ, আমার অধিকারবোধ, এবং অধিকারের জায়গায় কোনো ঘাটতি হলেই সেখানে শোকতাপ, কারণ অধিকারই আমাকে মোহর জায়গায় নিয়ে যাচ্ছে, আমাকে বশীভূত করছে। পশুর কিন্তু মোহ নেই, পশু আক্রমণ করে, পশুর ক্রোধ আছে, কিন্তু পশু কাঁদে না। এবার এই জায়গায় ওয়াটার সাইনগুলো, ইমোশনের যে জায়গা, বিশেষ করে মীন রাশিতে খুব গুরুত্বপূর্ণ গ্রহযোগ হবে মার্চের শেষে। যেদিন শনির সঞ্চার সেই দিন গ্রহণ, তারপর বৃশ্চিক, কর্কট, মীন, এই তিনটে জলরাশিতে বুধের বক্র গতির যে প্রভাব সেটা আমরা অনুভব করব 2025-এ। তো প্ল্যানেট অফ ইন্টেলেক্ট সে ইমোশনের রাশিতে কিন্তু বক্রগতিতে যাবে, এবং সেটা বিশেষভাবে পাওয়ারফুল একটা রেট্রোগ্রেশন হতে চলেছে, কারণ প্রিডমিনেন্ট ইনফ্লুয়েন্সটা মঙ্গলের। এবার এই বুধ আর মঙ্গলের যে কানেকশনটা, এটা আমাদের খুব স্বচ্ছতার সঙ্গে বুঝতে হবে, একটা খুব ক্লিয়ার কনসেপ্ট আনতে হবে যে আমি মঙ্গলের প্রভাবে যে আক্রমণাত্মক অ্যাটিটিউড নিয়ে চলছি, যে যোদ্ধা সেনাপতি হয়ে আক্রমণ করছি, নিজের এলাকা নিজের ক্ষেত্রকে প্রোটেক্ট করছি, সেটা আমি কেন করছি? কারণ আমার ইন্টেলেক্ট, আমার বুদ্ধি সেটা স্যাংশন করছে, সেটা অ্যালাউ করছে, সেটা অনুমতি দিচ্ছে, সেটা বোধ করাচ্ছে। বুদ্ধি যদি ওটা বোধ না করায়, বুদ্ধি যদি ওটাকে স্যাংশন না করে, তাহলে কিন্তু আমি ওটা করব না। যে কারণে ডিসক্রিশনারি পাওয়ার, কোনটা ঠিক কোনটা ভুল, বিবেক কিন্তু বুধের কারকতা। তো বুধ যদি আমাকে সঠিক বুদ্ধিটা দেয়, চালনা করে, তাহলে মঙ্গলের কারণে আমি যে উত্তপ্ত হয়ে যাচ্ছি, উত্তেজিত হয়ে যাচ্ছি, উগ্র হয়ে যাচ্ছি, সেটা কিন্তু আমার সেই রিয়াকশনটা আর আমার হবে না যদি বুধ আমাকে আটকায়। তো এই আমরা আগেও বহুবার আলোচনা করেছি যে মাইন্ড শব্দটা ইংলিশে যেরকম একটা শব্দতে মন কিন্তু একটা শব্দতে কাভার্ড হয় না। মনের মধ্যে অন্তঃকরণ আছে, মানস আছে, অহংকার আছে, চিত্ত আছে। তো এই বিভিন্ন অংশের বিভিন্ন ফাংশন আছে। তো বুদ্ধি যদি এটা অ্যালাউ না করে, তাহলে মনের যে মধ্যে যে উগ্রতাটা তৈরি হয়, মনের মধ্যে যে উত্তেজনাটা তৈরি হয়, যে কারণে মঙ্গল অ্যাক্টিভ হয়ে যায়, মঙ্গল হঠকারী সিদ্ধান্ত নেয়, এবং মঙ্গল তো চিন্তা করে না, মঙ্গল একদম সঙ্গে সঙ্গে ইমিডিয়েট রিয়াকশান। তো 2025-এ বুধের যে জলতত্ত্বের রাশিতে বক্রী হওয়া, সেটাও কিন্তু বিশেষভাবে মঙ্গলের প্রভাবকে আরও বলশালী করবে, মঙ্গলকে আরও সহায়তা করবে অ্যাক্টিভ হওয়ার জন্য, ট্রিগার হওয়ার জন্য, জাগ্রত হওয়ার জন্য। তো এই বুধের যে প্রভাবটা, বুধ 27 ফেব্রুয়ারি থেকে 6 মে মীন রাশিতে বক্রগতিতে থাকবে, দীর্ঘদিন থাকবে। তারপর 22 জুন থেকে 30 আগস্ট
কর্কট সিংহতে বক্রগতি হবে। তারপর 24 অক্টোবর থেকে 23 নভেম্বর বৃশ্চিক আর তুলা এই দুটো রাশি মিলে তার বক্রগতি হবে এবং সে ফাইনালি 6 ডিসেম্বর আবার বৃশ্চিকে প্রবেশ করবে। তো বুধের এই বক্রগতি জলতত্ত্বর রাশিতে খুব গুরুত্বপূর্ণ এবং শুক্র কিন্তু 2024-এ বক্রগতিতে যাবে 2 মার্চ মীন রাশিতে এবং 28 জানুয়ারি মীন রাশিতে প্রবেশ করার পর 31 মে মেষ রাশিতে শুক্র সঞ্চার করবে। তো দীর্ঘদিন তো এই জলরাশির যে প্রভাবটা, ইমোশন, সেন্সিটিভিটি, হাইপার সেন্সিটিভিটি এবং মীন রাশির যে প্রভাবটা, রাশিচক্রে কালপুরুষের দ্বাদশ অর্থাৎ কমপ্লিটলি সাবকনশিয়াস মাইন্ড, সেই জন্য মন্ত্র সাধনাটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সবসময় গুরুত্বপূর্ণ, কিন্তু 2025-এর জন্য আরও বেশি, আরও অনেক অধিক মাত্রায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ সাবকনশিয়াস মাইন্ডকে যদি কন্ট্রোল করতে হয়, যদি অ্যাক্সেস করতে হয়, তাহলে একমাত্র উপায় হচ্ছে মন্ত্র সাধনা। এবার এই বুধের যে প্রভাব এবং বুধ যে মঙ্গলের সঙ্গে কিভাবে একটা অ্যালায়েন্স করে, একটা ইউতি করে আমাদের আরও অনেক বেশি ক্ষতি করতে পারে, সেটা নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। এবং বুধ যেহেতু লজিক্যাল মাইন্ড, বুধ যেহেতু রিজনিং, যুক্তি, তো এই লজিক্যাল মাইন্ড, এই র্যাশনাল, এই যুক্তির যে ইম্পর্টেন্সটা, এর যে কারকতা, যে সিগনিফিক্যান্সটা, সেটা লিমিট কি, সেটার কারকতা কি, সেটা কোথায় শেষ হচ্ছে, কোথায় শুরু কোথায় শেষ, সেটা কিন্তু বোঝাটা আমাদের বিশেষ প্রয়োজন। এটা নিয়ে, এই সমস্ত কিছু নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।